বললাম না, এই যে চারটা টেন্সের কথা বললাম, এই চারটা সবার ক্ষেত্রে সমান, মানে প্রেজেন্টের ক্ষেত্রে ওই চারটা, পাস্টের ক্ষেত্রে ওই চারটা, আর ফিউচারের ক্ষেত্রেও এই চারটা। কীরকম হয়, প্রথমে হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনাইট। কীভাবে হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট। মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট মানে কি এখন, আর ইনডেফিনাইট মানে কি। তাহলে আমরা যদি বলি প্রেজেন্ট ইনডেফিনাইট, পুরোটার মানে কি হলো? এখন সাধারণ বাক্য। এখন আমি যদি এটাকে পাস্ট লাগাই তখন কী হয়ে যাবে? আগে সাধারণ বাক্য বা স্বাভাবিক বাক্য। আমি যদি ফিউচার লাগাই বা স্বাভাবিক বাক্য, এইরকম কিন্তু শিখতে হয়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখেছি আগে প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সোজা উপায়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট মানে এখন সাধারণ বাক্য, পাস্ট ইনডেফিনাইট মানে, ফিউচার ইনডেফিনাইট মানে। চলো এবার নেক্সট, কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ চলবে। যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগিয়ে দিই, এখন কোনো কাজ চলছে, এখন কোনো কাজ। আমি যদি পাস্ট কন্টিনিউয়াস লাগাই, আগে কোনো কাজ চলছিল। আমি যদি ফিউচার কন্টিনিউয়াস লাগাই, চলবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখন কোনো কাজ চলছে, পাস্ট কন্টিনিউয়াস মানে আগে কোনো কাজ চলছিল, আর ফিউচার কন্টিনিউয়াস লাগালে পরে কোনো কাজ চলবে। চলো পারফেক্ট মানে কি? কাজ শেষ। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট লাগাই, এখন কোনো কাজ শেষ। পাস্ট পারফেক্ট লাগালে আগে কোনো কাজ শেষ হয়েছিল, আর ফিউচার পারফেক্ট লাগালে পরে কোনো কাজ শেষ হবে। অর্থাৎ আমাদের বাংলা কথায় বলা হয় না যে বট থাকলে কি ফিউচারে হয়ে যায়, ল থাকলে কী হয়ে যায়, পাস্টে হয়ে যায়, না কিছু থাকলে প্রেজেন্টে থাকে। এবার লাস্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ বেশি সময় ধরে চলবে। তাহলে আমি যদি এর আগে প্রেজেন্ট লাগাই, তাহলে কী হবে? এখন কোনো কাজ বেশি সময় ধরে চলছে, এখন কোনো কাজ বেশি সময় ধরে। আমি যদি পাস্ট লাগাই, আগে কোনো কাজ বেশি সময় ধরে চলছিল। যদি ফিউচার কন্টিনিউয়াস, আরে ফিউচার লাগানো হয়, চলবে। মনে থাকবে তো? এখন কোনো কাজ বেশি সময় ধরে চলছে, আগে কোনো কাজ বেশি সময় ধরে চলছিল, পরে কোনো কাজ বেশি সময় ধরে চলবে। এবারে কাজ হচ্ছে, এগুলোতে এদের মানে বোঝা হলো। এবার এদের স্ট্রাকচার জানতে হবে, মানে যেটা দিয়ে ইংরেজিতে কথোপকথন হয়। যদি প্রথমে আলোচনা করি প্রেজেন্ট ইনডেফিনাইট। ওকে, প্রেজেন্ট ইনডেফিনাইট মানে কি? এখন স্বাভাবিক বাক্য। তো প্রেজেন্ট ইনডেফিনাইট মানে এখন স্বাভাবিক বাক্য। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস। মনে থাকবে, এটা হচ্ছে বাক্যের অ্যাফার্মেটিভ ফর্ম বা হ্যাঁ সূচক ফর্ম। মানে আমরা যেরকম বাক্য বলি না, আমি ফুটবল খেলি, সে ভাত খায়, এগুলো হ্যাঁ সূচক বাক্য না না সূচক বাক্য? হ্যাঁ সূচক বাক্য। তাহলে এটা হ্যাঁ সূচকের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট, এটা 1 নম্বর নিয়ম। এর 2 নম্বর হচ্ছে, এর যদি আমরা নেগেটিভ করতে যাই, কী করতে চাই? অর্থাৎ আমি যে বাক্যটা বলছিলাম না, আমি ফুটবল খেলি, যদি আমি একে করতাম আমি ফুটবল খেলি না, আমি ফুটবল, সে বাজারে যায়, সে বাজারে যায় না। এদের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ডু বা ডাজ, ডু বা প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবারে ডুটা হচ্ছে সবার ক্ষেত্রেই হয়, ডাজটা হচ্ছে থার্ড পারসনদের ক্ষেত্রে, হি বা সি বা কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, হি বা সি বা কোনো একজন ব্যক্তিকে, এদের ক্ষেত্রে ডাজ। তাহলে মনে থাকবে তো? ভয়েস চেঞ্জে বারবার আইসে প্রশ্ন যখন হয়, ডু ডাজ দিয়ে যখন ভয়েস চেঞ্জ করো, তখন যে চেঞ্জ করার সময় সমস্যা হয়ে যায় না, আমি যা লিখবো না ও বাজে লিখবো। তা ডু ডাজ আছে মানে ওটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে মনে রাখবে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর নেগেটিভ হলে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। চলো এদের যদি আমি প্রশ্ন করি, অনেকে আবার প্রশ্ন করে না, তাহলে আমরা যদি এখানে বলছিলাম আমি ফুটবল খেলি বা আমি বই পড়ি, এখানে তাহলে হতো কি আমি বই পড়ি না, এখানটায় হতো আমি কি বই পড়ি না, বুঝে গেলো না? আমরা যদি এখানে আরও একটা বাক্য বলতাম সে বাজারে যায়, তাহলে এটাতে কী হতো? সে বাজারে যায় না। ওকে যদি প্রশ্ন করা হতো সে কি বাজারে যায়, তখন এদের ক্ষেত্রে ডু বা ডাজ সামনে চলে আসতো, ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ও এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। হলো, এটা হচ্ছে কি প্রশ্ন বা কোশ্চেন। আবারও ভালো করে শোনো, সে বাজারে যায় অ্যাফার্মেটিভ ফর্ম বা হ্যাঁ সূচক ফর্ম, সে বাজারে যায় না এটা নেগেটিভ ফর্ম। সে কি বাজারে যায়, প্রশ্ন করা হচ্ছে, তাদের ক্ষেত্রে কে সামনে আসে? ডু বা ডাজ। এবারে কথা হচ্ছে, মানুষ 2 ধরনের প্রশ্ন করে। এক ধরনের মানুষ প্রশ্ন করে না, সে কি বাজারে যায়, আবার কেউ কেউ বলে দেখবে সে কি বাজারে যায় না, প্রশ্নও করে ডে নাও লাগাডে। এদের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নটটা সামনে আসবে, মনে থাকবে। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। মনে থাকলো? এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের 4টা ভাগ, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের। এবারে চলো কোন ইনডেফিনাইট? পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট মানে কি? আগে সাধারণ বাক্য, আগে। তাহলে এখানে যদি আমি বাক্যটা বলেছিলাম সাপোজ তাহারা ফুটবল খেলে, তাহারা, তাহলে এখানটা এলে কী হয়ে যাবে বাক্যটা? তারা ফুটবল খেলেছিল,
তারা ফুটবল এর যে স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস, এটা হচ্ছে হ্যাঁ সূচক বা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হ্যাঁ সূচক বা। এর যদি নেগেটিভ করতে চাও সে ফুটবল খেলেনি, সে ফুটবল, এদের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব, ভার্ব বলতে এখানে ভার্বের সিম্পল ফর্ম, এখানে কিন্তু অ্যাফার্মেটিভের টু মানে পাস্ট ফর্ম হয়, কিন্তু যখন নেগেটিভ করবে ভার্বটা সিম্পল ফর্ম, কারণ স্যার আমরা এখানে ডিডকেই V2 করে দিয়েছি। তাহলে সাবজেক্ট ডিড নট প্লাস সিম্পল ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। তাহলে সে ফুটবল খেলেছিল বা তারা ফুটবল খেলেছিল আর তারা ফুটবল খেলেনি। এবার তুমি প্রশ্ন করছো তারা কি ফুটবল খেলেছিল, কখন প্রশ্ন করছো, আগের কথা জিজ্ঞেস করছো না, তারা কি ফুটবল, তার ক্ষেত্রে তাহলে কি সামনে আসবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার যদি তুমি তাকে প্রশ্নের নেগেটিভ করতে যাও, সে কি ফুটবল খেলেনি, সে কি বাজারে যায়নি, তারা কি ঘুরতে যায়নি, তারা কি ভাত খায়নি, তারা কি কথা বলেনি, এদের ক্ষেত্রে সামনে কি আসবে, ডিড নট, কি সামনে আসবে, ডিড নট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ও, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, মনে থাকবে। তাহলে ডিড নট সাবজেক্ট ভার্ব ও জিজ্ঞাসা চিহ্ন। এবারে চলো কি ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট তাহলে কি, এর মানে কি দাঁড়াবে, পরে স্বাভাবিক বাক্য। আবারও ভালো করে, প্রেজেন্ট ইনডেফিনাইট এখন স্বাভাবিক বাক্য, পাস্ট ইনডেফিনাইট আগে স্বাভাবিক বাক্য, ফিউচার ইনডেফিনাইট পরে স্বাভাবিক বাক্য। তাহলে আমরা যদি আরও একটা এক্সাম্পল নিই, যে আমরা বসি, তাহলে এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট কী ছিল, আমরা বসেছিলাম, ফিউচার ইনডেফিনাইট কী ছিল, আমরা বসবো। এদের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু গ্রামারের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, কিন্তু স্পোকেন ইংলিশে শ্যাল ব্যবহৃত হয় না, সবসময় উইল, সবসময় প্যারাগ্রাফ লিখবে তখন কিন্তু শ্যাল টেল ব্যবহার করতে হবে, আই উইল জায়গায় শ্যাল, বাকিদের ক্ষেত্রে উইল। আর যদি বাক্যের উপরে জোর দেওয়া হয় তখন শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল। চলো তাহলে এটা হলো কি, সে বাজারে যাবে সাপোজ, বা সে ফুটবল খেলবে, এরকম বাক্যটা। আমি যদি নেগেটিভ করি, সে ফুটবল খেলবে না, কখন খেলবে না, পরে না, সে ফুটবল খেলবে না, এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল উইল নট প্লাস ভার্ব প্লাস, তাহলে এটা হলো হ্যাঁ সূচক, এটা হলো না সূচক। এবারে কি হবে, প্রশ্ন, তুমি ওকে জিজ্ঞেস করবে সে কি ফুটবল খেলবে, সে কি বাজারে যাবে, তাহারা কি বই পড়বে, এই যে বাক্যগুলো, তুমি কি সেখানে যাবে, এদের ক্ষেত্রে সামনে কে চলে আসে প্রশ্ন করার জন্য, শ্যাল বা উইল, মনে থাকবে। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। আবার বলেছিলাম দু ধরনের প্রশ্ন করে মানুষ, সে কি বাজারে যাবে, এটা একটা, আরেকজন বলে কি সে কি বাজারে যাবে না, তোমরা কি সেখানে যাবে না, তোমরা কি ফুটবল খেলবে না। এদের ক্ষেত্রে কিন্তু প্রথমে শ্যাল নট বা উইল নট হয় না, এদের ক্ষেত্রে প্রথমে শ্যাল উইল, তারপরে সাবজেক্ট, তারপরে নট। ডু ডাজ ডিড এইগুলো কিন্তু কাছে নট রাখে, ডু ডাজ ডিড কাছে নট রাখে, কিন্তু শ্যাল উইল বা বাকি যতগুলো বি ভার্ব বা হ্যাভ ভার্বটা রয়েছে এরা সাবজেক্টের পরে নট রাখে। তাহলে এই জায়গাটায় কী হবে বলো তো, শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস উইল এবং শেষে জিজ্ঞাসা। এই ছিল তিনটা ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। তাহলে যখন বাড়িতে প্র্যাকটিস করবে এরকমভাবে প্র্যাকটিস করতে হবে, যে এখন আগে পরে প্রত্যেকটার স্বাভাবিক বাক্য 4টা করে স্ট্রাকচার ইংরেজিতে কথা বলতে লাগে। বোঝা গেল না, বোঝা গেল?